उत्तर सिक्किमेर मंगने 3 रात काटिয়েছি আমরা এই হোমস্টেতে, মাললি হোমস্টে, যার ভিডিও আমি অলরেডি প্রকাশ করেছি আমার চ্যানেলে। যারা এখনো দেখেননি দেখে নেবেন, লিংক আমি পিন করা কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। এই মঙ্গনকে কেন্দ্র করেই আমাদের এবার শুরু হবে উত্তর সিকিমের এক নিষিদ্ধ জায়গায় যাত্রা। তবে তথাকথিত লাচুং লাচেন কিন্তু আমরা যাব না, আমরা যাব জঙ্গু উপত্যকায়। উত্তর সিকিমের জঙ্গু হলো একটি প্রোটেক্টেড এরিয়া, যেখানে প্রবেশ করতে লাগে সিকিম সরকারের পারমিশন। তবে আমাদের কোনো হ্যাফা নিতে হয়নি, আমাদের হোমস্টে কর্তাই আমাদের পারমিশনের ব্যবস্থা করে দিয়েছিল। এখন আমরা চলে এসেছি মঙ্গনের জিপ স্ট্যান্ডে, যেটা মঙ্গন বাজারের একদম কাছে। আর সেই জিপ স্ট্যান্ডের একদম নিচের তলাতে রয়েছে জঙ্গুর স্ট্যান্ড, যেখান থেকে আমরা জঙ্গুর শেয়ার গাড়ি পেয়ে গেলাম অনায়াসেই। তবে আগে থাকতে ড্রাইভারের ফোন নাম্বারটি চেয়ে নেবেন হোমস্টে থেকে, না হলে আপনার আগেই কিন্তু সিট বুক হয়ে যাবে, কারণ জঙ্গু যাওয়ার গাড়ির সংখ্যা কিন্তু খুবই সীমিত। আমাদের গাড়ির ড্রাইভার জিকো, সে খুব সন্তর্পণে খারাপ রাস্তা দিয়ে অতি সাবধানে খুব ভালোভাবে ড্রাইভ করে আমাদেরকে নিয়ে চলল জঙ্গুর দিকে। তবে পুরোটা কিন্তু আমরা গাড়ি করে যেতে পারবো না। এখন শুরু হয়ে গেছে উত্তর সিকিমে বর্ষা, মে মাসের শেষ সপ্তাহ এখন, তাই আমাদেরকে ট্রানজিট করতে হবে, তিস্তা নদী হেঁটে পার হতে হবে। তবে ভাবছেন কি জলের মধ্যে দিয়ে? তা কিন্তু নয়, একটি অসাধারণ সুন্দর সাসপেনশন ব্রিজ রয়েছে, সেটি হেঁটে পার হতে হবে আমাদেরকে। তারপর ওপার থেকে আবার আমরা গাড়ি পেয়ে যাব। আর সেই গাড়ি পাইয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু এই ড্রাইভারের, মানে জিকোর। মঙ্গন থেকে তিস্তা নদীর এপার অবধি আমাদের গাড়ি ভাড়া পড়ল সিট প্রতি 100 টাকা করে, আর ওপারে আমাদের সিট প্রতি গাড়ি ভাড়া পড়বে 70 টাকা জনপ্রতি। তাহলে বুঝতেই পাচ্ছেন শেয়ার গাড়িতে কত কম খরচে আমরা কিন্তু পৌঁছে যাব সেই নিষিদ্ধ উপত্যকা জঙ্গুতে। রাস্তার অবস্থা দেখে বুঝতেই পারছেন, আপনারা ভাববেন হয়তো বর্ষায় রাস্তা খারাপ হয়ে গেছে, তা কিন্তু নয়। সারা বছরই কিন্তু কম বেশি এরকমই অবস্থা থাকে জঙ্গু যাওয়ার রাস্তার। ভৌগোলিক অবস্থানের কারণে উত্তর সিকিমের অন্যান্য জায়গার তুলনায় এই জঙ্গু উপত্যকায় বৃষ্টিপাত হয় অনেক বেশি। এখন আমরা এসে পৌঁছে গেছি সেই স্থানে যেখান থেকে আমাদের ট্রানজিট করতে হবে, গাড়ি চেঞ্জ করতে হবে। তার আগে পায়ে হেঁটে পার হতে হবে সেই সুদীর্ঘ সাসপেনশন ব্রিজ। রিভু কিন্তু বেশ ভয়ে ভয়েই আছে। আমরা আমাদের এক্সট্রা লাগেজ রেখে এসেছি মঙ্গনের মাললি হোমস্টেতে, কারণ আমরা জানতাম যে আমাদেরকে পায়ে হেঁটে এই সাসপেনশন ব্রিজ পার হতে হবে। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, একটু আগে কিন্তু ঝমঝম করে পড়ছিল, তাও আমরা ছাতা খুলে নিয়েছি এবং এক হাতে রিভুকে ধরেছি আর কাঁধে একটি মাত্র ব্যাগ নিয়ে ধীর পায়ে এগিয়ে চলেছি নদীর অন্য পাড়ে। এই জঙ্গুতে কিন্তু বন্যপ্রাণকে প্রোটেকশন দেওয়ার জন্য পারমিটের ব্যবস্থা নয়, মানুষকে প্রোটেকশন দেওয়া হয়। লেপচা উপজাতির মানুষ বাস করে এখানে, যদিও এখন তারা শুধুমাত্র জঙ্গুতেই সীমাবদ্ধ নেই, গোটা সিকিমেরই বিভিন্ন স্থানে তারা বসতি স্থাপন করেছে। কিন্তু জঙ্গু এলাকায় লেপচা ছাড়া অন্য কোনো জাতির মানুষ জমি কিনে অথবা বাড়ি কিনে স্থায়ীভাবে বসবাস করতে পারবে না। এই জায়গাটি শুধুমাত্র লেপচা উপজাতির জন্য। দেখুন, বর্ষায় এক অসাধারণ মনোমুগ্ধকর রূপ তিস্তা নদীর। এই সাসপেনশন ব্রিজটি পার হওয়ার সময় ক্রমাগত দুলছিল, কারণ যত বেশি মানুষ হাঁটাহাঁটি করবে ততই দুলবে। তবে পড়ে যাওয়ার কিন্তু চান্স নেই, বেশ শক্তপোক্তই ব্রিজ। আমরা মাঝে মাঝেই থমকে দাঁড়িয়ে পড়ছিলাম এই ব্রিজের ওপরে, আর তিস্তা নদীর অববাহিকার অসাধারণ সৌন্দর্য উপভোগ করছিলাম। কারণ চলতে চলতে এখানে ছবি তোলা কিন্তু বেশ ডেঞ্জারাস, কারণ হাত থেকে ক্যামেরা এবং ফোন পড়ে যেতে পারে নদীর জলে। দূরে দেখা যাচ্ছে লোহার ব্রিজের কাঠামোটি, যেটি পাতা থাকে তিস্তা নদীর ওপর, যার উপর দিয়ে গাড়ি অনায়াসেই চলে যায় ড্রাই সিজনে। এখানে আসার
বেস্ট টাইম কিন্তু অক্টোবর থেকে এপ্রিল মাস, কারণ তখন আপনাকে এইভাবে সাসপেনশন ব্রিজ হেঁটে পার হতে হবে না। লোহার ব্রিজ দিয়ে গাড়ি সোজা চলে যাবে আপার জঙ্গু এলাকায়। ব্রিজ পার হওয়ার পর আমরা আমাদের হোমস্টে ওনার দুবদেন লেপচাজির গাড়ি করেই চলেছি এখন টিংভংয়ে আমাদের আজকের হোমস্টেতে। এখানে বলে রাখি যে জঙ্গু এলাকায় অনেকগুলি গ্রাম রয়েছে, তার মধ্যে আমরা সিলেক্ট করেছি টিংভং ভিলেজ। আর সেই টিংভং ভিলেজে তিনটি হোমস্টে রয়েছে, তার মধ্যে আমরা থাকবো দুবদেন লেপচা হোমস্টেতে। এনার হোমস্টের কোনো আলাদা নাম নেই, আপনি যখন গুগল ম্যাপে সার্চ করবেন এই দুবদেন লেপচা হোমস্টে নামেই লেখা থাকবে। অসম্ভব জোরে বৃষ্টি পড়ছে, আর তারই মধ্যে অতি সন্তর্পণে জিপ চালিয়ে দুবদেনজি আমাদেরকে নিয়ে যাচ্ছেন তার হোমস্টেতে। কারণ যদি বৃষ্টি আরও বাড়ে আর রাস্তায় ধস নামে তাহলে কিন্তু আমাদের টিংভং পৌঁছানো সম্ভব হবে না। এইভাবেই অফ রোডিং করতে করতে আমরা এসে পৌঁছালাম টিংভং গ্রামে। তবে দুবদেনজির বাড়ি কিন্তু গ্রামের বেশ খানিকটা ভেতরে, আর উনি জিপ নিয়ে একদম বাড়ির দোরগোড়ায় আমাদেরকে পৌঁছে দিলেন, তাই আমাদের একটু পথও কিন্তু হাঁটতে হয়নি। আমরা এসেই প্রথমে বারান্দায় বসে পড়েছি। বাইরে বৃষ্টি এখনও অবিশ্রান্ত পড়েই চলেছে। আশেপাশের সবুজের সমারোহ আর মেঘের খেলা দেখে বুঝে উঠতে পারছিলাম না ঠিক কোথায় এসে পড়েছি। তবে দুবদেনজির হোমস্টের ভেতরের বসার ঘরটি কিন্তু দেখার মতো ছিল। এই বসার ঘরেই আমরা প্রথমে গিয়ে বসলাম। পরিষ্কার দিনে এই দুবদেন লেপচাজির হোমস্টে থেকেই দেখা যায় পান্ডিম সহ কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের আরও কয়েকটি শৃঙ্গ। তবে কাঞ্চনজঙ্ঘা দেখতে হলে হেঁটে এই গ্রামের আরেকটু উপর দিকে উঠতে হয়। প্রথমেই ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে চলে এসছে চা, কারণ বৃষ্টির জলে ভালোই ভিজে গেছি আমরা। চা বিস্কিট খাওয়ার পর্ব সেরে আমরা রুমের জানলায় বসে দেখতে লাগলাম পাহাড়ের বৃষ্টি। চলুন একবার রুম ট্যুরটা করিয়ে দিই। এই ঘরটাতে আমরা রয়েছি, এটা একটা ডাবল বেডরুম যেটা পুরোপুরি কাঠের তৈরি। এখানে থাকা, 3 বেলা খাওয়া আর পারমিট এই সব নিয়ে আমাদের খরচ পড়েছে দিন প্রতি 1500 টাকা করে। রিভুর কোনো খরচা কিন্তু লাগেনি। বাথরুম ছিল অসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন, লিকুইড হ্যান্ড সোপ ছিল, গিজারের ব্যবস্থাও ছিল এবং রুমটি ছিল অসম্ভব সুন্দর সুন্দর আসবাবপত্র দিয়ে সুন্দরভাবে সাজানো। আমাদের ভীষণ পছন্দ হয়েছিল এই ঘরটি। ঘরে যদিও কোনো জানালা ছিল না, তবে ঘরের ঠিক সামনেই ছিল বিশাল উন্মুক্ত বারান্দা, আর সেই বারান্দার পাশ দিয়েই পৌঁছে যেতে হয় এই রান্নাঘরে। এদের রান্নাঘরটা কিন্তু ছিল দেখার মতো। নানান রকম বাসন এবং ক্রকারিজে সাজানো গোটা রান্নাঘর, কিচেন কাম ডাইনিং হল এটা। রান্নাঘরেরই এক পাশে ডাইনিং টেবিল রয়েছে এবং সেখানেও আভিজাত্যের ছাপ সুস্পষ্ট। দুবদেনজির অনেক টুপির শখ, দেখুন এখানে কত রকমের টুপি রয়েছে, আর তার সঙ্গে রয়েছে নানান রকমের অস্ত্রশস্ত্র এবং রান্নাঘরে ব্যবহার করার জিনিসপত্র। আমাদের দারুণ লেগেছে এদের রান্নাঘরটা। দিনের বেশিরভাগ সময় কিন্তু আমরা রান্নাঘরে চলে আসতাম, আর এলেই গরম চায়ের কাপ আমাদের হাতে ধরিয়ে দিতেন। আমরা যেহেতু বিকেল 5টা নাগাদ এসে পৌঁছেছি, তাই লাঞ্চ খাওয়া আর হয়নি। তাই সোজা এখন সন্ধ্যে 7:30টার সময় আমরা ডিনার স্টার্ট করছি। রাতের মেনুতে ছিল ডাল, ভাত, আলু ভাজা, বাঁধাকপি আর তার সঙ্গে মাছের ঝোল। এই মাছটা কিন্তু কাটা ছাড়া মাছ। খুব তৃপ্তি করে গরম গরম ডিনার সেরে আমরা শুয়ে পড়লাম। পরদিন সকালটা ছিল ঠিক এরকম। আকাশের মুখ এখনো গোমরা এবং দেখে মনে হচ্ছে প্রচুর বৃষ্টি আরও বাকি আছে। এখন ক্ষণিকের জন্য বৃষ্টি থেমেছে। এবার চলুন আপনাদের দেখাই এই দুবদেন লেপচাজির বাড়ির প্রার্থনা গৃহটি। পূজাঘরও বলে থাকেন এনারা। খুব সুন্দরভাবে অবিকল মনাস্ট্রির মতো করে সাজানো এই প্রার্থনা ঘরটি, এবং এই পূজা ঘর ছিল আমাদের বেডরুমের ঠিক পাশে। তাই সকাল বেলায় আমরা পুজোর আওয়াজ শুনতে পেতাম এই ঘর থেকেই।
মেডিটেশন করার জন্য আপনাকে দূরে কোথাও মন্দিরে বা গুম্ফায় যেতে হবে না। এই হোমস্টেতে থাকলে এনাদের প্রার্থনা ঘরই আপনি ব্যবহার করতে পারেন আপনার পুজো এবং প্রার্থনা তথা ধ্যান করার জন্য। সকালের জলখাবারে দেওয়া হলো ভাত। আমরা তো দেখে অবাক, ব্রেকফাস্টে ভাত বলছে। আমরা ভাতই খাই সকালের জলখাবারে, অর্থাৎ 3 বেলা ভাত খেতে হবে। ভেবেই কেমন লাগছে। তবে রিভু খুব তৃপ্তি করে খেয়েছিল ডাল ভাত। ব্রেকফাস্ট করে ছাতা নিয়ে গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লাম গ্রাম দেখতে। সেখানে প্রথমেই পেলাম এই ঝোড়াটি, আর এই ঝোড়ার জলেই ওই ছোট্ট বাড়িটার মধ্যে থাকা প্রার্থনা চক্রটি ঘোরানো হচ্ছে। এই প্রার্থনা চক্রের কাছেই ছিল একটি ছোট্ট দোকান, যেখানে আপনি চিপস, বিস্কিট, কোল্ড ড্রিঙ্ক ইত্যাদি পেতে পারেন। এর বাইরে কিন্তু বিশেষ কিছু পাওয়া যায় না। তাই জঙ্গু এলাকায় আসার আগে আপনার দৈনন্দিন প্রয়োজনীয় যাবতীয় জিনিস সঙ্গে করে অবশ্যই নিয়ে আসবেন, কারণ এখানে কিন্তু আপনি দোকান পাবেন অনেক দূরে। ভিলেজ ওয়াক করতে করতে একটা জায়গায় থমকে দাঁড়ালাম। এই জায়গাটা থেকে পাহাড়ের অসম্ভব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, সেই জন্য ছবি না তুলে থাকতে পারলাম না। বর্ষায় কিন্তু পাহাড়ের এক অন্যরকম রূপ ধরা দেয়। প্রকৃতিপ্রেমীদের কাছে কোনো সিজনই কিন্তু বৃথা নয়। এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা গভর্নমেন্ট সেকেন্ডারি স্কুল টিংভং, যেখানে সকালের অ্যাসেম্বলি চলছে। জঙ্গু এলাকার কোনো স্কুলেই কিন্তু হায়ার সেকেন্ডারি নেই। যারা সেকেন্ডারি পাশ করার পর হায়ার সেকেন্ডারি পড়তে চান তাদেরকে যেতে হয় মঙ্গন শহরে, আর মঙ্গনে গিয়ে থেকেই পড়াশোনা করতে হয় তাদের। আসুন এদের অ্যাসেম্বলিটা একটু শুনে নিই ঠিক কীরকম হয়। জঙ্গু এলাকায় মোট 8টি গ্রাম আছে। 4টি হলো আপার জঙ্গুতে আর 4টি হলো লোয়ার জঙ্গুতে। আমরা এখন রয়েছি টিংভং গ্রামে, যেটি হলো আপার জঙ্গুতে অবস্থিত। এছাড়াও ছবির মতো সুন্দর একটি গ্রাম রয়েছে এই আপার জঙ্গুতেই, যেটা আমরা যেখানে রয়েছি সেখান থেকে অনায়াসেই হাইক করে পৌঁছানো যায়, সেটি হলো কুসং। এছাড়াও রয়েছে পাসিংডং, লিংথেম, প্যান্টং সাকিয়ং, যেটি হলো লাস্ট গ্রাম জঙ্গু উপত্যকার। এছাড়াও লিংজে, হি গ্যানথং এবং লিংডেম, যেখানে একটি উষ্ণ জলের জলপ্রপাত রয়েছে। এই টিংভং গ্রাম থেকে সবকটা গ্রামেই ঘুরে নেওয়া যায়, তবে অসম্ভব বৃষ্টিপাতের কারণে আমরা কিন্তু কোথাও যাইনি। এখন দুপুরের লাঞ্চ টাইম। লাঞ্চে দেওয়া হয়েছে এগ কারি, ডাল, স্কোয়াশের ডগা দিয়ে একটা শাক ভাজা মতো, আর তার সঙ্গে ভাত, আর সঙ্গে দেওয়া হয়েছিল ট্রি টমেটোর চাটনি আর মূলোর আচার। 3 বেলা ভাত খেয়ে কিন্তু বেশ ভালোই ছিলাম আমরা। পাহাড়ে হাঁটাহাঁটি করার প্রচুর এনার্জি পাওয়া যায় এই ভাত থেকে, তাই এখানকার লোকেদের প্রধান খাদ্য কিন্তু ভাত। এই যে দেখছেন, ইনি হচ্ছেন দুবদেন লেপচাজির মা, যার কাজ হচ্ছে সারা দিন মুরগি পালন করা, মুরগিদের যত্ন নেওয়া, মুরগিদের জল খাবার দেওয়া। দিনে অন্তত 5 বার তিনি মুরগিদের খাবার দেন, আর আমরাও বসে বসে দেখি। এখন আমরা চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কের একদম দোরগোড়ায়। আজকে আমরা পায়ে হেঁটে চলে যাব টিংভং গ্রাম থেকে টিংভং মনাস্ট্রি। এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বিল্ডিং, সেইটা মোটামুটি 1.5 কিলোমিটার রাস্তা, যেটা অনায়াসেই পায়ে হেঁটে পৌঁছে যাওয়া যায়।
আজ কিন্তু রিভুকে আনিনি, রিভুকে হোমস্টেতে রেখে এসেছি। আমার সাথে রয়েছে আমাদেরই হোমস্টের আর একজন গেস্ট, যিনি সোলো ট্রাভেলার, প্রীতি। প্রীতি সুদূর ব্যাঙ্গালোর থেকে এসছে। প্রীতি কৃষ্ণান, যে একজন সোলো ট্রাভেলার, এবং সিকিমে 1 মাসের জন্য সে বেড়াতে এসেছে। আর এই জম্বু উপত্যকায় থাকবে প্রায় 7 থেকে 10 দিন। প্রীতি আর আমি হাঁটতে হাঁটতে এখন এগিয়ে চলেছি টিংভং মনাস্ট্রির দিকে। এই 1.5 কিলোমিটার রাস্তা কিন্তু পুরোটাই খাড়াই এবং ঘন পাইন বনের মধ্যে দিয়ে। এই পথে কিন্তু প্রচুর জোঁকের উপদ্রব আছে। প্রীতিকে প্রায় 4-5টা জোঁক পায়ে ধরেছিল, আমাকে মোটে একটা ধরেছিল। আমরা মাঝে মাঝেই কাউন্ট করছিলাম যে কাকে কটা জোঁক ধরেছে। আর এই বর্ষাকালে যখন স্যাঁতস্যাঁতে পরিবেশ থাকে চারপাশে, তখন জোঁকের উপদ্রব আরও বেড়ে যায়। তাই সঙ্গে নুনের পুঁটলি নিয়ে ট্রেক করতে পারেন এই পথে। চড়াইটা কিন্তু বেশ প্রাণান্তকর, কোনো ডাউন নেই, শুধুই আপহিল। এইভাবে পথ চলতে চলতে কখনো ঝিরঝিরে বৃষ্টির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আমরা টিংভং মনাস্ট্রি। কিন্তু মনাস্ট্রি কিন্তু বন্ধ ছিল, আগেই হোমস্টে থেকে আমাদের বলে দেওয়া হয়েছিল। বাইরে থেকেই আমাদের দর্শন করতে হবে টিংভং মনাস্ট্রি। বাইরে একটা ছোট্ট জায়গায় লেখা ছিল এই টিংভং মনাস্ট্রির হিস্ট্রি। প্রায় 1830 সালেরও আগে স্থাপিত হয় এখানে টিংভং মনাস্ট্রি। তখন এত বড় বিল্ডিং ছিল না, ছোট্ট একটি গুম্ফা ছিল। তারপর ধীরে ধীরে সেটিকে বড় আকার দেওয়া হয়। এখানকার যিনি মঙ্ক, তিনি সুদূর কুসংগ্রাম থেকে আসেন। সকালবেলায় এসে ঠাকুরকে জল দেন, প্রদীপ জ্বালেন, পুজো করেন, আর তারপর আবার তালাচাবি দিয়ে ফিরে যান। শুধুমাত্র উৎসবের দিনেই এই মনাস্ট্রি খোলা থাকে জনসাধারণের জন্য। আমাদের হোমস্টে থেকে এই টোটাল হাইকটা করতে মোটামুটি সময় লেগেছিল 1.5 থেকে 2 ঘন্টা, মানে যাওয়া আসা মিলিয়ে। আমি আর রিভু এই টিংভং গ্রামে কাটিয়েছি 3 রাত 4 দিন। আর তারপর এখান থেকে শেয়ার গাড়ি করেই ফিরে এসেছিলাম মঙ্গন। মঙ্গনে ফেরার সময় আর রাত্রিবাস করিনি, সোজা নেমে এসেছিলাম গ্যাংটক। আর একদিন থাকার ইচ্ছে ছিল, তবে হেভি রেনফলের কারণে রাস্তা যদি ধস নেমে বন্ধ হয়ে যায় সেই আশঙ্কায় আমরা নেমে আসি। কারণ লাচুং লাচেনে এই সময় আটকে পড়েছে প্রায় 250-300টি ট্যুরিস্টের গাড়ি। কারণ লাচুং লাচেনের কাছে প্রচুর জায়গায় কিন্তু ল্যান্ডস্লাইড হয়েছে এই গত 3 দিনের বৃষ্টিতে, তাই আমরা আর রিস্ক নিইনি। কেমন লাগলো আপনাদের এই টিংভংয়ের ভিডিও? জম্বু এলাকায় আপনারা কারা কারা অলরেডি ট্রাভেল করেছেন আর আপনাদের কেমন অভিজ্ঞতা হয়েছে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এই হোমস্টে রিলেটেড যদি আর কোনো দরকারি ইনফরমেশন আপনাদের জানার থাকে সেটাও আমাকে কমেন্ট করে লিখতে পারেন। 24 ঘন্টার মধ্যে আমি রিপ্লাই করে দেব। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, দেখতে থাকুন ট্রাভেল থেরাপি বাই সুদীপ্তা। এখন চলছে সিকিম সিরিজ। গত মাসে প্রায় 15 দিন ব্যাপী আমরা সিকিমের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি আর ভিডিও এবং ছবি তুলেছি, আর সেগুলোই ধীরে ধীরে প্রকাশ করছি আমার এই চ্যানেলে।